আসিফ মাহমুদি তো মেইন অন্যতম যে ইশরাককে মেয়র ওত নিতে দিল না বা দিচ্ছে না। তো সেইখানে তার তাহলে উচিত ছিল তার যে রাজনৈতিক আদর্শিক গুরু, এই যে তাদের একটা সময় এদের সবার গুরু ছিল আসিফ নজরুল। বিএনপির ত্রুটি ধরা তো সহজ, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু যারা দায়িত্বে আছে এই একটি দক্ষিণ সিটি কর্পোরেশন যদি আপনি ব্যাডলি হ্যান্ডেল করেন, তা আপনার উপর আমি আমার সমস্ত পর্বের দায়িত্ব পালনে আপনি যে সঠিক হবেন এর বুঝবো কিভাবে আমি? 311 কোটি টাকা যদি 9 মাসে হয়, 311কে 9 দিয়ে ভাগ দেন। আর শেখ হাসিনার এপিএস, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল রাইটলি অর রংলি, তার 400 কোটি হয়েছে 14 বছরে। তো ভাগ করে দেখেন তো তাহলে দুর্নীতিবাজ বেশি কারা? প্রথমে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো বৈঠক করতেই হবে, কারণ নির্বাচনে তো ধরেন 18 কোটি জনগণের সঙ্গে তার আলাপ করে ইউনূস সাহেব নির্বাচনের শিডিউল ঠিক করতে পারবে না, সংস্কারের কার্যক্রম করতে পারবে না। সুতরাং রাজনৈতিক দলগুলো বড় ছোট মাঝারি বা বিভিন্ন শ্রেণী পেশার যারা আপনার কি যেন বলে পেশাজীবী সংগঠন আছে, যার যার সেক্টরে রিফর্মের আগে তাদের সবার সঙ্গে ইউনূস সাহেবের কথা বলতে হবে, এবং সেটা উনি বলছেন। এখানে মনির ভাই আমাকে ভুল বুঝেন না, আমি কখনোই বলিনি যে বিএনপির সঙ্গে আলাপ করলে কোনো সমস্যা। বিএনপির সঙ্গে তো কন্টিনিউয়াস আলাপ করতে হবে, অন্যান্য দলের সঙ্গে করতে হবে, বিএনপির আলোচনাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু বিএনপি অন্যতম একটি বড় রাজনৈতিক দল, জনগণের একটা বড় অংশকে তারা প্রতিনিধিত্ব করে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কোনো আচরণ করা সঠিক হবে না যেটা মনে হয় যে উনি বিএনপির দিকে বা বিশেষ কোনো অনেক সময় জামাতের দিকে বা এনসিপির দিকে ঝুলে গেছে বা ঝুলে পড়েছে। এখান থেকে ওনাকে হাঁটতে হবে সূক্ষ্ম সুতা দিয়ে, এবং এগুলোর নজির তো আমাদের অতীতে বিভিন্ন অস্থায়ী সরকার বা দু একটা তত্ত্বাবধায়ক সরকার প্রধানও, ধরেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, তারা তো এগুলো প্রমাণ দিয়েছে যে সব দলকে সমন্বয় করেও নির্বাচন করানো যায়। এখন আপনি যেটা বলছেন যে মনির ভাই যদি একটু আলোচনা শোনেন ভালো লাগবে। মনির ভাই। জি মনির ভাই, আপনি তো আলোচনা শুনছেন না। মনির ভাই, আপনি আলোচনা না শুনলে আমার ভালো লাগে না, আপনি আমার প্রিয় মানুষ। তো থ্যাংক ইউ। না, আমরা অনেক সময় ফোন করি, দরকার লাগে, সেটা ঠিকই আছে। তো আমি যেটা বলছি যে বিএনপি সহ সবার সঙ্গে আলাপ করবে এবং আলোচনা অব্যাহত রাখতে হবে। কাজ তো খুব চাঁদে যাওয়ার কাজ না, রকেট সায়েন্টিস্টের কাজও না হাসিনা। এখানে আপনার যেটা মনির ভাই, আমি এবং ডক্টর কাজী মনিরুজ্জামান, ব্যারিস্টার ওমর ফারুক, আমি ইভেন আপনিও দ্বিমত করবেন না যে ডক্টর ইউনূস যে পরিমাণে যোগ্য প্রধান উপদেষ্টা, তারপর থেকে একটি উপদেষ্টারও মানে মিনিমাম কোনো যোগ্যতার পরিচয় তারা দিতে পারছে না। এবং এই যে আমাদের ইশরাক হোসেন সাহেব, ইশরাক হোসেনের প্রতি আমার একটা, আমি বিএনপি না করলে ওনার প্রতি আমার একটা দুর্বলতা আছে। ওনার শুধু সংগ্রামী চরিত্রের জন্য না, ওনার বাবা আমাদের খুব প্রিয় মানুষ ছিল, বীর মুক্তিযোদ্ধা, এবং 71-এ খালেদ মোশাররফ যখন গেরিলা বাহিনী গঠন করলো, আপনি জাহানার ইমামের রুমি, যে শহীদ জননী জাহানার ইমামের ছেলে রুমিদের, সেইখানে আপনার আমাদের প্রয়াত সাদেক হোসেন খোকা সাহেব, উনি অন্যতম সেরা গেরিলা যোদ্ধা, ঢাকা শহরে এসে ব্রাদার্স ক্লাবের অন্যতম সংগঠক ছিলেন। বিএনপি তো নেতার বাইরেও ওনার একটা সার্বজনীন চরিত্র ছিল। আরেকটা বিষয় আপনি এটা না বললে, মানে আমাদের নাগরিকদের দায়িত্ব সবার খারাপটাও বলতে হবে, আবার সবার ভালোটাও বলতে হবে। সাদেক হোসেন খোকা সাহেব হচ্ছে সেই মেয়র যিনি তার আমলে মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারদের নামে রাস্তা করেছে, কমিউনিস্ট পার্টির নেতাদের নামে করেছে, বিএনপি নেতাদের নামে করেছে, আওয়ামী লীগের নেতাদের নামও করেছে, 4 জাতীয় নেতাদের নামও করেছে। অর্থাৎ উনি একটি রাজনীতিতে একটা সৌহার্দ্য, শান্তিপূর্ণ এবং মুক্তিযুদ্ধের প্রতি অকৃত্রিম আনুগত্যের উনি প্রমাণ রেখেছে, এবং যেটা বেগম খালেদা জিয়া নিশ্চয়ই অনুমোদন দিয়েছে দেখে উনি রেখেছেন। এই জন্য বিএনপি ও দল হিসাবে প্রশংসার যোগ্য। এখন আসেন ইশরাক সাহেবের ঘটনা। আমি আর ডিটেল বলছি না। প্রথম কথা, মামলার পরিচালনাও নানা দুর্বলতা ছিল, ইশরাক সাহেবের উচিত ছিল আরো স্বচ্ছভাবে পরিচালনা করা। কিন্তু যেটাই ঘটুক, রাইট হোক রং হোক, আমরা আইনের ভাষায় বলি, একটি কম্পিটেন্ট কোর্ট যখন রায় দিয়েছে, মানলাম নির্বাচনী ট্রাইব্যুনালের রায় খুবই খারাপ, তাহলে এই যে আসিফ মাহমুদ যে উপদেষ্টা, যে এখন ধরেন কথা তো ডাইরেক্ট বলতে হবে, এই দেশে তো কেউ দুধ ভাত খায় না, ঘাসে মুখ লুকায় লাভ নেই। আসিফ মাহমুদি তো মেইন অন্যতম যে ইশরাককে মেয়র ওত নিতে দিল না বা দিচ্ছে না। তো সেইখানে তার তাহলে উচিত ছিল তার যে রাজনৈতিক
আদর্শিক গুরু, এই যে তাদের একটা সময় এদের সবার গুরু ছিল আসিফ নজরুল, তারা মনে করতো আসিফ নজরুল হচ্ছে আপনার নাম কি, এই যে ওমর ফারুক ভাই বলতে পারবে, লর্ড ডেনিং এর মতো সব বোঝে, বাট বাস্তবে হচ্ছে আসিফ নজরুল আইন ছাড়া আর বাকিটা বোঝে, আইন কিচ্ছু বোঝে না, এবং তার প্রমাণও সে প্রতিনিয়ত রাখছে। তো এখন যেটা হচ্ছে, আর খালি মনে করে ল ডিপার্টমেন্টে পৃথিবীর সব জ্ঞান আছে, আর কোথাও কারো কোনো জ্ঞান নাই, ওর আর ওর ছাত্র আর সাবেক ছাত্র আর বড় ভাইদের মধ্যে জ্ঞান। আসিফ নজরুলের ওপিনিয়ন তো লিগ্যাল ল মিনিস্ট্রিতে পাঠানো হলো, কি মিনমিন করে বলল এবং পুরা সময় নষ্ট করে দিল। ইতিমধ্যে আপনার ওর নাম কি, এই টেনিওরও শেষ হয়ে গেল, আবার আইন অনুযায়ী গেজেটের 1 মাসও এক্সপায়ার করলো। এই একটা ঘটনা, আমি তো মনে করি ইউনূস সাহেবের এখন উচিত এইটার ইন্টারনাল তদন্ত করা। এই একটা ঘটনায় আমাদের আদালত ব্যবস্থা যে স্বেচ্ছায় দালাল কিভাবে হয়, এই মামলা করেছিল 2020 সালে আমাদের ইশরাক সাহেব, কোর্ট ঘুমালো কেন 4.5 বছর। তারপরে এই মামলার বাদী হচ্ছেন সংগ্রামী নেতা ইশরাক সাহেব, এখানে ওমর ফারুক ভাই আছে, কাজী মনিরুজ্জামান সাহেবও একজন অত্যন্ত পণ্ডিত মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, উনিও আমাদের চেয়েও ভালোই বরং জানবে। ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স। মামলায় আমি হচ্ছি বাদী, আমার আরজির বক্তব্য সংশোধনের অধিকার আমার। যেমন এখানে আমি আপনার সামনে কোনো বক্তব্য রাখলে যদি ভুল মনে করি বা যোগ করা হবে, আমি কি মনির ভাইকে বলবো, মনির ভাই আপনি হয়ে আমার হয়ে বলে দেন, বা ওমর ফারুক ভাই বলে দেন। ইশরাক সাহেবের মামলায় আরজি সংশোধনের দরখাস্ত দিল বরিশালের কোন এক ভদ্রলোক, কেন? আচ্ছা, তারপরও যদি এই রায়ের কোনো ত্রুটি থাকে বা অ্যাপারেন্টলি ত্রুটি মনে হচ্ছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন স্টেপ নিতে পারত, বা স্থানীয় সরকার আসিফ মাহমুদ যে ওত নিতে দিল না, তার যুক্তি এই হয়েছে, তার হয়ে একজন লয়ারও রিট করলো, রিটে হারলো। আবার সেখানেও আমাদের ইশরাক সাহেবের লয়াররা বোধহয় রাইটলি কমিউনিকেট করেনি। হাইকোর্ট ডিভিশন ইশরাক সাহেব মেয়র কি মেয়র না, ওত নেবে কি নেবে না, এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি। হাইকোর্ট ডিভিশন বলেছে যে ব্যক্তি মামলা করেছে রিট পিটিশন, তার সেই রিট করার অধিকার নাই, লয়ের ভাষায় বলে লুকাস স্ট্যান্ডাই নাই। যেহেতু ওই বাদী অ্যাডভোকেট রিট করেছেন যিনি, সে যেহেতু ওই মেয়র নির্বাচন দক্ষিণ সিটিতে কোনো পক্ষ না, তার আইনগত বাধা আছে, এটা হাইকোর্ট মনে করেছে। তার বিরুদ্ধে সে আপিল করেছে, আপিল কোর্টও বলেছে, আপিল বিভাগও যে হ্যাঁ তার করার অধিকার নেই। কিন্তু তার মানে এইটা ঠিক হয়নি যে ওই রায় বাতিল যোগ্য বা রায় সঠিক হয়েছে বা মেয়র সাহেবের ওত দিতে হবে। এটাও একটা ভুল ব্যাখ্যা ইশরাক সাহেবকে হয়তো কেউ দিচ্ছে। ইশরাক সাহেব রায়গুলো পড়লে উনিও শিক্ষিত মানুষ, বুঝতে পারবেন। তো সুতরাং এই পুরা ঘটনায় বিএনপি তো রিসিভিং এন্ডে, বিএনপির ত্রুটি ধরা তো সহজ, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু যারা দায়িত্বে আছে, এই একটি দক্ষিণ সিটি কর্পোরেশন যদি আপনি ব্যাডলি হ্যান্ডেল করেন, তা আপনার উপর আমি আমার সমস্ত পর্বের দায়িত্ব পালনে আপনি যে সঠিক হবেন এর বুঝবো কিভাবে আমি? তারপরে যে মন্ত্রণালয়ের এই করলেন, তার এপিএস, শেখ হাসিনার এপিএস মনির ভাই, ওই ছেলেটার নাম কি, ওই যে হাসিনার আগে পানি টানি জাহাঙ্গীর, আপনার নোয়াখালী, জাহাঙ্গীর। হ্যাঁ মনির ভাই, এটা নোয়াখালীর ওমর নোয়াখালী জাহাঙ্গীর নোয়াখালী ছিলেন। হ্যাঁ, যে 500 কোটি টাকা আমার পিয়ন, হেলিকপ্টার ছাড়া চলে না। আর এই যে আসিফ মাহমুদের উপদেশ, এপিএস এরও তো কত বোধ 250 না কত কোটি টাকা অভিযোগ, 300 কোটি টাকা, 311 কোটি টাকা, 311। নাহিদ ইসলামের উপদেশটা মনে হয় 130 কোটি টাকা এরকম। না, 311 কোটি টাকা যদি 9 মাসে হয়, 311কে 9 দিয়ে ভাগ দেন। আর শেখ হাসিনার এপিএস, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, রাইটলি অর রংলি, তার 400 কোটি হয়েছে 14 বছরে। তো ভাগ করে দেখেন তো, তাহলে দুর্নীতিবাজ বেশি কারা? কারণ বললে তো দর্শকরা বলবে যে মামুন ফ্যাসিবাদের দর্শক, বলুক। এই কারণে এগুলোকে তো, আমার কথা ভুল হতে পারে, আপনি তো সংশোধিত হবেন। আপনি কেন ইশরাককে ওত দিলেন না? ওত দিয়ে তো আপনি তার বিরুদ্ধে আপিল করতে পারতেন, আইনি লড়াই করত। আপনি একটি নির্বাচিত মানুষকে আপনি ভোগালেন, তার সময় পার করে দিয়ে এখন আপনি এগুলো করছেন। মানে এই ব্যাডলি হ্যান্ডেল আমার বলতে ভালো লাগে না। কত আর সরকারের সমালোচনা করব?